আমি ওরকমই খেলা। মেহেদি হাসান ভাই ভালো আছেন? মেহেদি হাসান ভাই, ভালো আছি। আপনি লাস্টে একটা ক্লাস মিস করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমি আধা ঘন্টা পর জয়েন করতে পারিনি একটু আর। ও আচ্ছা আচ্ছা। ও, জাস্ট টাইমে ক্লাসে যুক্ত হবেন, ঠিক আছে। দেখেন, আমি যে কথা বলছিলাম, বিষয়টা হচ্ছে যে আমাদের হাতে খুব কম সময় আছে। এখন আমাদের শিডিউল খুব টাইট হবে। মানে কি বলবো, আমি আসছি মানে চেম্বার থেকে আসছি আজকে 9টার পরে। এখন মানে ক্লায়েন্টের কলের পর কল, SMS এর পর SMS, এই জন্য মানে ক্লাস নিতে ডিস্টার্ব হচ্ছে। একটু আগে যে রেকর্ড মানে ক্লাস লিঙ্ক দিয়েছিলাম ওইটা কেটে গিয়েছে কলের কারণে। আহ, আসামি ভিতরে আছে, আবার কয়েকটা অন্য মামলার ইসে, মানে সব কিছু মিলে আসলে অ্যাডভোকেটদের আসলে শান্তি নাই, বুঝছেন। আর বিশেষ করে যাদের মামলা বেশি আছে তাদের তো শান্তি ক্লায়েন্টটা কখনো দেয় না। আর যারা ক্রিমিনাল সাইড প্র্যাকটিস করে তাদের অবস্থা তো আরও খারাপ। যাই হোক, আমি মূল কথাতে ফিরে আসি, যেটা বলছিলাম যে আপনাদের সময় এখন হাতে খুবই কম। এখন আমাদের শিডিউলটা একটু টাইট হবে, আপনাদের এই টাইট শিডিউলটা আপনাকে একটু ফলো করতে হবে। আমি যে ইনস্ট্রাকশন দিব, আমি যে আপনাদের পরীক্ষাগুলো নিব, প্রত্যেকটা পরীক্ষা আপনাদের অ্যাটেন্ড করতে হবে। এবং আমি যে প্রশ্ন দিব ওই প্রশ্ন আপনারা পরীক্ষা দেওয়ার পরে কেউ যদি না পারেন, তাহলে কেন পারলেন না এবং ওই প্রশ্ন ভুল গেল কেন, আপনার পড়ালেখার কোথায় ঘাটতি ছিল, এটাতে আপনারা এটা অ্যানালাইসিস করবেন। আর এখন কোন কোন বই পড়বেন, আমি যে যে বইয়ের নাম বলে দিব এই বইয়ের বাইরে আরেকটা বইও পড়বেন না। এই বইয়ের বাইরে আর একটা বই পড়বেন না আমার পারমিশন ছাড়া। এখন আমি কোন কোন বইয়ের নাম বলবো, 1 নম্বরটা শোনেন। এখন আপনারা আইন পাঠ ছাড়া, আইন পাঠ অথবা প্রিলি মাস্টার, আইন পাঠ অথবা প্রিলি মাস্টার দুইটার যে কোনো একটা পড়বেন। দুইটার যে কোনো একটা পড়বেন, দুইটা কখনোই পড়তে যাবেন না। 1 নম্বর চলে গেল। 2 নম্বরটা হচ্ছে আমার নোট পড়বেন। যত বড় কঠিন প্রশ্নই আসুক আমার নোট থেকে 85টার উপরে প্রশ্ন কমন পাবেন। এবং আমার নোট একদম সহজ গোছালোভাবে সুন্দর করে লেখা আছে। যারা আমার নোট 2-3 পেজ পড়েছেন তারাই বুঝতে পারবেন যে আমার নোট কীরকমের করে লেখা। এটা গেল। আর লিগাম প্রশ্ন ব্যাংক পড়বেন। এই আমি যে 3টা জিনিসের কথা বললাম, আমার নোট, আইন পাঠ অথবা পিলি মাস্টার, আর লিগাম প্রশ্ন ব্যাংক। আর এর সাথে আপনারা লিখিতর বই যদি কারো কাছে থাকে একটা লিখিতর বই পড়বেন। লিখিতর বই কেন পড়বেন? লিখিতর বই যদি পড়েন তাহলে আপনারা পিলিতে যদি ধরেন 55 নাম্বার পাচ্ছেন বা 45 নাম্বার পাবেন, সেক্ষেত্রে যদি আপনাদের পিলি লিখিতর একটা বই পড়া থাকে তাহলে আপনারা মিনিমাম 4 থেকে 5টা প্রশ্নের উত্তর বেশি করতে পারবেন এবং 4-5 নাম্বার বেশি পাবেন। কারণ কারণ হচ্ছে লিখিততে অনেক বিষয়ের কনসেপ্ট ক্লিয়ার করে দেয়। একবার যদি আপনি রিডিং পড়েন দেখবেন যে পিলির অনেক কিছু আপনারা যেটা বুঝতে পারেন না সেটা আপনারা লিখিততে ক্লিয়ার করবে। আর যখন ক্লিয়ার করবে তখন আপনারা অটোমেটিকলি আপনারা কি করতে পারবেন, বেশি নাম্বার পাবেন এবং ভালো করবেন। আচ্ছা, এটা গেল। এখন পড়বেন কিভাবে? আমার নোট যখন পড়বেন নোটের পাশাপাশি ওই পিলি মাস্টার অথবা আপনার আইন পাঠ যে কোনো একটা বই রাখবেন। সুন্দর করে আগে ধারাতে কি বলেছে সেটা সুন্দর করে পড়বেন এবং বুঝবেন। তারপরে গিয়ে
আইন পাঠ এবং পিলি মাস্টার দুইটা যে কোনো একটাতে যে এমসিকিউগুলো দেওয়া আছে প্রত্যেকটা এমসিকিউ মুখস্থ করবেন। মুখস্থ জিনিস যেটা মুখস্থ সেটা মুখস্থ করবেন, যেটা বুঝার সেটা বুঝবেন। এইখান থেকে আপনারা যদি ধারা বুঝেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা প্রত্যেকটা এমসিকিউর উত্তর করতে পারবেন। সুতরাং এই যে আপনার একটা ধারার পরে যে এমসিকিউগুলো আছে, এমসিকিউগুলো নিজের মতো করে দাগানোর চেষ্টা করবেন। যখন পেরে যাবেন তখন সামনেটা দাগবেন, 2, 3টা 4, 5টা হয়তো পারবেন না, তো সেগুলো দাগায় রাখবেন এবং পরবর্তীতে আবার পড়বেন এবং ওইটার উত্তর কেন হইলো, আপনার ভুল হইলো কেন। এবং আপনি যদি প্রশ্নকর্তা হন তাহলে আপনি কিভাবে এই ধারা থেকে প্রশ্ন করতেন, এই প্রশ্নটা বা এই কথাটা মাথার মধ্যে নিয়ে আসবেন, এই কথাটা মাথার মধ্যে রাখবেন। আচ্ছা, আজকে আমাদের দণ্ডবিধি 390 ধারা থেকে পড়ানোর কথা ছিল, আমরা 390 ধারা থেকে শুরু করব। দণ্ডবিধিতে আজকে আমাদের দস্যুতা পড়ানোর কথা ছিল। দস্যুতা ইংরেজি হচ্ছে রবারি, দস্যুতার ইংরেজি হচ্ছে রবারি। দেখেন, এই চুরি এবং বল প্রয়োগ, এই চুরি আর বল প্রয়োগটাই পরবর্তীতে দস্যুতায় রূপান্তরিত হয়। এই চুরি হয় কখন? একজন ব্যক্তির অজ্ঞাতসারে তার অস্থাবর সম্পত্তি এক স্থান থেকে অন্য স্থানে হস্তান্তর করবে, তখনই সেটা চুরি হবে। এবং মালিকবিহীন সম্পত্তি, মৃত ব্যক্তির সম্পত্তি, পড়ে থাকার সম্পত্তি চুরি হইতে পারে না। আমি বলেছি স্থাবর সম্পত্তি কখনো চুরি হইতে পারে না, কারণ চুরির একটা শর্ত দেওয়া আছে যে চুরির বিষয়বস্তু এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হইতে হবে, তারপরেই সেটা চুরি বলে গণ্য হইবে। যদি স্থানান্তরিত না হয় তাহলে সেটা চুরি বলে গণ্য হবে না। দেখেন, এই চুরি করার সময় বা আপনার বলপূর্বক গ্রহণের সময় যদি কোনো ব্যক্তি কারোর মৃত্যু ঘটায়, কারো আঘাত প্রদান করে বা বেআইনিভাবে বাধা প্রদান করে, এই 3টা জিনিস যদি চুরি করার সময় অথবা বলপূর্বক গ্রহণের সময় কেউ করে থাকে, সেক্ষেত্রে আপনার কী হবে? চুরি দস্যুতায় রূপান্তরিত হয়ে যাবে। আবার কেউ বলপূর্বক গ্রহণের সময় যদি কারো মৃত্যু ঘটায়, আঘাত প্রদান করে বা বেআইনিভাবে বাধা প্রদান করে, তাহলে এই বলপূর্বক গ্রহণটা কি হয়ে যাবে? দস্যুতায় পরিণত হয়ে যাবে। তাহলে এখন আমরা কি পাইলাম? যে চুরি এবং দস্যুতা, চুরি এবং বলপূর্বক গ্রহণ কি হয়ে যাচ্ছে? দস্যুতা হয়ে যাচ্ছে। এই দস্যুতা হইতে হইলে আপনার আলাদা কোনো মানে আপনার এই চুরি এবং এই বলপূর্বক গ্রহণ থেকে আপনার দস্যুতায় রূপান্তরিত হইতে হবে। এটাকে আপনি মানে স্বতন্ত্রভাবে অন্যভাবে এই আইনের ভাষায় কোডিফাইড করতে পারবেন না। সেক্ষেত্রে চুরি এবং বলপূর্বক গ্রহণের ক্ষেত্রে যখন কোনো ব্যক্তি চুরি করবে, যেমন চুরি করতে গিয়ে কি করলো? কোমরে পিস্তল নিয়ে বসে আছে, চুরি করতে গেছে কোমরে পিস্তল নিয়ে। এখন একজন ব্যক্তির কাছ থেকে চুরি করতেছে, যখন ওই ব্যক্তি ধরে ফেলাইছে তখন ওই পিস্তল বের করে ভয় দেখাইছে এবং পরবর্তীতে গুলি করছে, তাহলে এটা কি হয়ে গেল? দস্যুতা হয়ে গেল। দেখেন, এই চুরি করতে গিয়ে যদি কোনো ব্যক্তি আবার ধরেন যে ডিপোয় গেছে চুরি করতে, এই মেহেদি হাসান ভাইকে কি করছে? সাইডে দাঁড় করায় রাখছে, 200 মিটার দূরে দাঁড় করায় রাখছে যে মেহেদি, আমি চুরি করতে গেলাম, আমি যদি ধরা পড়ে যাই তুই আমাকে ছোটাইতে আসবি। এই মেহেদির কাছে আছে কি 7 গিয়ার চাকু অথবা আপনার একটা পিস্তল আছে। যখন ডিপয় চুরি করতে যে ধরা পড়বে তখন এই মেহেদি হাসান কি করবে? এই ডিপয়কে উদ্ধার করবে। 382 ধারা, 382 ধারাতে স্পষ্ট বলা আছে এই যে কোমরে পিস্তল নিয়ে লোকবল আপনার সেট করে যে চুরি করতে যাওয়া, এটা কি অপরাধ? এটা শাস্তি হচ্ছে আপনার 7 বছর পর্যন্ত কারাদণ্ড, 7 বছর না, 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। ঠিক আছে, এইটা গেল আপনার এই যে আপনার 382 ধারা থেকে আমি চলে গেলাম। এখন আমাদের মূল ভাষ্য হচ্ছে যে চুরি এবং বলপূর্বক গ্রহণ আপনার কি হয়ে যাবে? দস্যুতায় পরিণত হয়ে যাবে। দেখেন, চুরির উদ্দেশ্যে বা চুরি করার সময় চুরির দ্বারা
লব্ধ সম্পত্তি গ্রহণের সময় যদি মৃত্যু ঘটায়, ওই মৃত্যু ঘটানোর চেষ্টা করে, আঘাত দেয়, আঘাতের চেষ্টা করে, বা আটক করার চেষ্টা করে, বা তাহলে সেক্ষেত্রে চুরি দোষতা বলে গণ্য হইবে। এখন ধরেন এই যে আপনার মৃত্যু ঘটানোর চেষ্টা করা, তারপর আপনার আঘাত করা, আঘাতের চেষ্টা করা, এই সামগ্রিক বিষয়গুলোকে আমি তিনটা ভাবে ভাগ করেছি। একটা হচ্ছে মৃত্যু ঘটানোর চেষ্টা করা, 2 নাম্বারটা হচ্ছে আঘাতের চেষ্টা করা, আর 3 নাম্বারটা হচ্ছে আপনার বেআইনিভাবে বাধা প্রদান করা। এই চুরি করতে গিয়ে যদি এই তিনটা কাজ সংগঠিত হয়, তাহলে সেই চুরি কি হয়ে যাবে? দস্যুতায় রূপান্তরিত হয়ে যাবে। দস্যুতায় রূপান্তরিত হয়ে যাবে। ঠিক আছে? এখন এই যে আপনার দস্যুতা হইতে হইলে যে অপরাধটা করেছে সে স্বেচ্ছাকৃতভাবে করবে, এবং আপনার এই তাৎক্ষণিক একটা মৃত্যুর ভয় থাকবে, বা তাৎক্ষণিক আঘাতের ভয় থাকবে। তাৎক্ষণিকভাবে আঘাতের ভয়, মৃত্যুর ভয়, এইগুলো দ্বারা পরবর্তীতে কি হবে? আপনার চুরি মানে থিপ কি হয়ে যাবে? রবারি হিসাবে গণ্য হয়ে যাবে। এটা চলে গেল 390 ধারার প্রথম পার্ট। তানহা আপনি 20 মিনিট লেট করেছেন। এই জন্য আপনার 500 টাকা জরিমানা করা হয়েছে। আপনি আগামীকাল আমাদের এই গার্ডিয়ান ল একাডেমির যে আছে, অ্যাকাউন্ট আছে, এটাতে পাঠিয়ে দেবেন। এই 500 টাকা বাকি যে মেম্বারগুলো আছে তাদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। ঠিক আছে? পাঠিয়ে দিবেন। এখন সময় আমাদের হাতে খুব কম, কেউ লেট করবেন না। তারপর দেখেন এই 390 2 নম্বর পয়েন্টে চলে যাব। বলপূর্বক গ্রহণ। বলপূর্বক গ্রহণের ইংরেজি কি বলেন তো কেউ? বলপূর্বক গ্রহণের ইংরেজি কি? এক্সটর্শন। এক্সটর্শন। হ্যাঁ, এই বলপূর্বক গ্রহণের সময় যদি তাৎক্ষণিকভাবে ক্ষতির ভয় থাকে, এই ক্ষতি বলতে কি কি বোঝাচ্ছে? মৃত্যু, আঘাত বা আটক ভয় থাকে, এবং ভয় প্রদর্শনকারী ব্যক্তি যদি উপস্থিত থাকে তাহলে সেই বলপূর্বক গ্রহণটা কি হয়ে যাবে? দস্যুতা বলে গণ্য হইবে। দেখেন এখানে কিন্তু আপনার এই বলপূর্বক গ্রহণের ক্ষেত্রে যে বলপূর্বক গ্রহণ করবে তাকে আপনার ওই স্থানে, ঘটনাস্থলে উপস্থিত থাকতে হবে, এবং মৃত্যু, আঘাত এবং বেআইনি বাধার একটা চেষ্টা করবে, অথবা এই মৃত্যু এবং আঘাত অথবা বেআইনিভাবে বাধা প্রদান করবে। তারপরে আপনার প্রবর্তী শর্তে আপনার বলপূর্বকভাবে আদায় করবে, বা কোনো বস্তু বা কোনো কিছু গ্রহণ করবে, যেমন গোল্ড হইতে পারে, আপনার টাকা হইতে পারে, বা অন্যান্য কোনো কিছু, যেমন মোবাইল হইতে পারে, যেটা মূল্যবান। এখন যদি তাৎক্ষণিক ভয় দেখায় এই বলপূর্বক গ্রহণের সময়, যদি ওই যে ব্যক্তি বলপূর্বক গ্রহণ করতেছে সে যদি আপনার উপস্থিত থাকে এবং আপনার তাৎক্ষণিকভাবে ভয় দেখায়, কিসের ভয় দেখাবে? মৃত্যুর ভয় দেখাবে, আঘাতের ভয় দেখাবে, বা মৃত্যু ঘটাবে, বা আঘাত প্রদান করবে, অথবা বেআইনিভাবে বাধা প্রদান করবে, তাহলে এই যে আপনার বলপূর্বক গ্রহণের সময় যদি কোনো ব্যক্তি আপনার এই কার্যক্রমগুলো করে, তখন সেই বলপূর্বক গ্রহণ কি বলে গণ্য হবে? দস্যুতা বলে গণ্য হবে। তাহলে এই গেল আপনার এই আমরা পড়লাম যে চুরি এবং বলপূর্বক গ্রহণ পরবর্তীতে দস্যুতায় রূপান্তরিত হয়। থিপ এবং আপনার এক্সটর্শন কনভার্টেড ইন আপনার রবারি। সেক্ষেত্রে আমাদের যে এই যে আপনার যে তিনটা মূল পয়েন্ট বলেছি, মৃত্যু, আঘাত অথবা বেআইনি বাধা প্রদান করা, এবং তাৎক্ষণিক ভয় থাকবে বলপূর্বক গ্রহণের ক্ষেত্রে। ঠিক আছে, এটা গেল আপনাদের 90 ধারা। আশা করি 90 ধারা থেকে আপনাদের আর কারো কোনো সমস্যা হবে না। এইবার আমরা চলে যাব
ধারাতে 91 ধারাতে আপনার বলা হচ্ছে ডাকাতি। এই দস্যুতা থেকে মারাত্মক প্রকৃতির একটা অপরাধ হচ্ছে ডাকাতি। এই দস্যুতা এই রবারি এবং ডাকাতির মধ্যে মূল পার্থক্য হচ্ছে সংজ্ঞাগত। দস্যুতা একজন ব্যক্তিও করতে পারে, ডাকাতি একজন ব্যক্তি করতে পারে না। দস্যুতা আপনার একজন ব্যক্তি করতে পারে, কিন্তু ডাকাতি একজন ব্যক্তি করতে পারে না। দস্যুতা করতে পারে 1 থেকে 4 জন ব্যক্তি, সর্বোচ্চ 4 জন ব্যক্তি, আর ডাকাতি করতে পারে সর্বনিম্ন 5 জন ব্যক্তি। তাহলে ডাকাতি আর দস্যুতার মধ্যে যে আপনার এলিমেন্টসগুলো আছে, অল এলিমেন্ট সেম, কিন্তু মূল পার্থক্য হচ্ছে আপনার শুধুমাত্র সংখ্যাগত। ডাকাতি করতে পারবে 5 থেকে ততোধিক ব্যক্তি, আর দস্যুতা করতে পারবে 1 থেকে 4 জন ব্যক্তি। এই 1 থেকে সর্বনিম্ন 1 জন, সর্বোচ্চ 4 জন। 4 জনের বেশি যখনই হবে তখন এই দস্যুতায় ডাকাতিতে পরিণত হবে। এখন দেখেন, আমাদের কিন্তু এই যে আমরা বললাম যে চুরি এবং বলপূর্বক গ্রহণ আপনার দস্যুতায় পরিণত হয়। এই যে তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখানো, মৃত্যু ঘটানো, আঘাত করা বা আঘাতের চেষ্টা করা, বা আপনার কি করা, আপনার এই যে বেআইনিভাবে বাধা প্রদান করা, এই কাজগুলো যদি 5 জন ব্যক্তি করে থাকে তখন সেটা কি হবে? ডাকাতি বলে গণ্য হইবে। ঠিক আছে? তাহলে দস্যুতা আর ডাকাতির মধ্যে মূল পার্থক্য হচ্ছে সংখ্যাগত, আর কোনো পার্থক্য নাই। এটা গেল। এইবার আমরা চলে যাব 392 ধারাতে, দস্যুতার শাস্তি। দেখেন, দস্যুতার শাস্তি আপনার অনধিক সশ্রম 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। তবে 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড, এটা হলো দস্যুতার শাস্তি। তবে শর্ত থাকে, দস্যুতার আরেকটা শাস্তি আছে, সেটা হচ্ছে যে আপনার সূর্যাস্ত এবং সূর্য উদয় এর মধ্যবর্তী সময়ে যদি কোনো ব্যক্তি দস্যুতা করে থাকে তাহলে তার শাস্তি হবে 14 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। তার মানে কি, এই গোধূলি লগ্নের পর থেকে এবং সকাল ফজরের আজান দেওয়ার আগ মুহূর্তে এই রাতকালীন সময় যদি কোনো ব্যক্তি দস্যুতা করে, রবারি করে, তাহলে তার শাস্তি হবে সর্বোচ্চ 14 বছর এবং অর্থদণ্ড। আর যদি ওভারঅল দিনে আপনার ডাকাতি করে তখন সেটা কি হবে? তার শাস্তি হবে 10 বছর। তাহলে এই 392 ধারার শাস্তিটা গুরুত্বপূর্ণ, 3 স্টার দিয়ে রাখেন। বিশেষ করে যে সূর্যাস্ত আর সূর্য উদয় এর মধ্যবর্তী সময়ে যে আপনার যদি কোনো ব্যক্তি দস্যুতা করে, এই শাস্তিটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এবং দস্যুতার নর্মাল যে শাস্তি আছে, জেনারেল যে শাস্তি আছে, এইটাও গুরুত্বপূর্ণ। তাহলে 392 ধারাতে আপনারা 3 স্টার দিচ্ছেন। তারপর দেখেন, দস্যুতার উদ্যোগ গ্রহণের শাস্তি। দস্যুতা করে নাই কিন্তু অ্যাটেম্প নিয়েছে, অ্যাটেম্প টু রবারি, অনধিক 7 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। 393 ধারা, এটা আপনারা একটু স্টার দিয়ে রাখেন, 2 স্টার দিয়ে রাখেন। তারপরে চলে যান 394 ধারাতে, আঘাতসহ দস্যুতার শাস্তি। মানে দস্যুতা করতে গেছে কিন্তু আঘাত করার ইন্টেনশন ছিল না, কিন্তু আঘাত লেগে গেছে, এক্ষেত্রে আপনার শাস্তি হবে যাবজ্জীবন বা অনধিক 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। তাহলে 394, এটাও আপনারা দাগায় রাখেন, এটাও আপনাদের পড়তে হবে। এখন আমি আপনাদের আরেকটু ক্লিয়ার করে বলতেছি, এই 392 ধারার শাস্তি থেকে এবং আপনার এই 400 ধারা পর্যন্ত মিনিমাম একটা শাস্তি আপনাদের পরীক্ষাতে আসবে। তাহলে 392 থেকে 400 ধারা পর্যন্ত যতগুলো শাস্তি আছে, এই শাস্তিগুলোর মধ্য থেকে মিনিমাম একটা শাস্তি আপনাদের পরীক্ষাতে আসবে। আমি আপনাদের প্রশ্ন আউট করে দিব বলতে বার কাউন্সিল থেকে প্রশ্ন আউট করে দিব না,
আপনার কিভাবে প্রশ্ন আসবে, কিভাবে পড়লে আপনি প্রশ্ন কমন পাবেন, কিভাবে পড়লে আপনি উত্তর করতে পারবেন, এই পদ্ধতিগুলো আপনাকে আমি শিখাইয়ে দিব। আপনারা এখন থেকে রেগুলার ক্লাস করবেন, একটা ক্লাসও মিস দিবেন না। যতজন ব্যক্তি থাকবেন সবাই যদি কন্টিনিউয়াসলি আমার ক্লাস করেন এবং পরীক্ষা দেন, একটা পরীক্ষাও যদি মিস না দেন, যদি একজন ব্যক্তিও যদি আইনজীবী না হন, তার দায়ভার আমি নিব, দায়ভার আমি নিব। কিন্তু আমার কমান্ড ফলো করা লাগবে, আমার নির্দেশ ফলো করা লাগবে আপনাকে। আমি তো ভাবছি আপনি যেভাবে বলতেছেন বার কাউন্সিলের কুইশনে আউট করে দিবে। আমারে আগের ব্যাচ থেকে একটা স্টুডেন্ট আমাকে বলছিল, বুঝছেন, বলছে যে স্যার টাকা পয়সা নিয়ে কি কোশ্চেন দেওয়া যাবে কি না, অ্যারাউন্ড 3 লাখ আর 5 লাখ এরকমের দেওয়ার জন্য প্রস্তুত ছিল। তো তাকে আমি শুধু একটা কথাই বললাম যে আপনি যদি এই ধরনের কথার পরবর্তীতে উচ্চারণ করেন তাহলে সেটা আপনার জন্য ভালো হবে না। আপনারা অ্যাডভোকেট হবেন নিজের যোগ্যতায়, আপনাদের যোগ্য আমি করে তুলব। সুতরাং এই ধরনের কোনো ইন্টেনশন যাদের আছে তারা আমার কাছে পড়বেন না, আমার কাছে পড়বেন না। আপনারা অ্যাডভোকেট হওয়ার পাশাপাশি ভালো মানুষ হবেন, ভালো মানুষ হবেন, সমাজের সেবা করবেন, আপনাদের ফিস নেবেন। কিন্তু যারা প্রান্তিক জনগণ তাদেরকে আপনারা কম ফিসে অথবা ফিস হারাতে আপনারা কি করবেন, তাদের সেবা করবেন এবং মানবিক আইনজীবী হবেন। কোর্ট চত্বরে আপনার ভালো মানুষের সংখ্যা খুব কম, এজন্য আপনারা ভালো আইনজীবী হবেন, ভালো মানুষ হবেন। ব্যক্তিগত লাইফে আপনারা কে কেরকমের সেটা আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় হচ্ছে আপনারা প্রফেশনে কীরকমের, আপনারা বাংলাদেশের জন্য কি করতেছেন, বাংলাদেশের জনগণের জন্য কি করতেছেন, এবং আপনারা আপনাদের জায়গা থেকে কতটুকু সৎ। নিজের যোগ্যতার পরিচয় দিয়ে আপনারা আইনজীবী হবেন, নিজের মধ্যে একটা প্রাউড ফিল করবেন, ঠিক আছে? এই ধরনের ইন্টেনশন, এই ধরনের চিন্তাভাবনা কখনোই মাথার মধ্যে আনা যাবে না। হ্যাঁ, আমরা 92 93 পর্যন্ত পড়েছিলাম, 94 পর্যন্ত পড়েছি, এবার আমরা 95 ধারাতে চলে যাব। 95 ধারাতে বলতেছে ডাকাতির শাস্তি, ডাকাতির শাস্তি। আমাদের সৈকত ভাই চলে গেল কেন? দাঁড়ান, সৈকত ভাই তো আসবে। সৈকত ভাইয়ের একটা SMS দিই। মেহেদী হাসান ভাই কিছু বলতেছেন? মেহেদী হাসান ভাই একটু মিউট করেন। দেখেন 395 ধারাতে বলছে আপনার ডাকাতির শাস্তি। ডাকাতির শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। এই 395 ধারা, এই 395 ধারা আপনাদের কি করতে হবে, ভালো করে একটু পড়তে হবে। এখন যদি আপনার পরীক্ষাতে আসে যে ডাকাতির সর্বোচ্চ শাস্তি কত, কি দেখাবেন, যাবজ্জীবন কারাদণ্ড। তারপরে যদি আপনাদের পরীক্ষাতে আসে ডাকাতির সর্বনিম্ন শাস্তি কত, কি দেখাবেন বলেন তো? বলেন, ডাকাতির সর্বনিম্ন শাস্তি কত? আপনারা কি শুনতে পাচ্ছেন? 10 বছর সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড।
হ্যাঁ, ডাকাতির সর্বনিম্ন শাস্তি আপনার 10 বছর কারাদণ্ড। এখন আপনাদের আমি আরেকটা জিনিস একটু শিখাই দিই, এইটা এখানে যারা আছেন সবাই একটু কনসেন্ট্রেট করেন। ধরেন পরীক্ষাতে আপনাদের আসলো যে ডাকাতির সর্বনিম্ন শাস্তি কত। কতে আছে আপনার যাবজ্জীবন কারাদণ্ড, খতে আছে 10 বছর কারাদণ্ড, গতে আছে যাবজ্জীবন গতে আছে 10 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড, আর ঘতে আছে আপনার 7 বছর কারাদণ্ড। এখন আপনারা কোনটা দাগাবেন? আমি আবার বলতেছি অপশনগুলো, প্রশ্ন বলে আগে, যে যাবজ্জীবন কারাদণ্ড ডাকাতির সর্বনিম্ন শাস্তি কত। ক নম্বরে আছে যাবজ্জীবন, খ নম্বরে আছে 10 বছর, গ নম্বরে আছে 10 বছর এবং অর্থদণ্ড, আর ঘ নম্বরে আছে 7 বছর এবং অর্থদণ্ড। কোনটা উত্তর? 10 বছর এবং অর্থদণ্ড। ইয়েস আলামিন ভাই। দেখেন, যদি এই অর্থদণ্ড না থাকতো তাহলে আপনারা 10 বছরই দাগাইতেন। যেহেতু অর্থদণ্ড দেওয়া আছে সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, এই 10 বছরের সাথে অর্থদণ্ডটা যুক্ত করতে হবে। ঠিক আছে? সুতরাং আপনাদের যদি কোনো শাস্তির সাথে অর্থদণ্ডের বিধান থাকে এবং সেটা যদি এবং দেওয়া থাকে, তাহলে ওই শাস্তির সাথে যদি আপনার অর্থদণ্ড যুক্ত থাকে তাহলে এই আপনার শাস্তি এবং অর্থদণ্ড, এটা হচ্ছে আপনার প্রপার উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। এবার 96 ধারাতে চলে যাব। খুন সহ ডাকাতির শাস্তি। যদি কোনো ব্যক্তি খুন সহ ডাকাতি করে তাহলে তার শাস্তি কত হবে? তাহলে তার শাস্তি হবে আপনার মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। এই যে 396 ধারা, এই শাস্তিটাও গুরুত্বপূর্ণ। আমি কিন্তু বলেছি যে 392 থেকে 400 ধারা পর্যন্ত যতগুলো শাস্তি আছে, এই শাস্তিগুলোর মধ্য থেকে একটা শাস্তি আপনারা পরীক্ষাতে পাবেন। তারপর দেখেন 397, গুরুতর আঘাতের চেষ্টা সহ দোষতা বা ডাকাতির শাস্তি, কমপক্ষে 7 বছর পর্যন্ত কারাদণ্ড। 398 চলে যান, মারাত্মক অস্ত্র সহ ডাকাতি বা দোষতার উদ্যোগ গ্রহণের শাস্তি, কমপক্ষে 7 বছর। মানে আপনার এখানে 7 বছরের কম হবে না, 7 বছরের ঊর্ধ্বে। ডাকাতির প্রস্তুতির শাস্তি, অ্যাটেম্প টু কমিট ডাকাতি, এটার ইংরেজি ওয়ার্ডটা ডাকাতি। এখন তাহলে অ্যাটেম্প টু কমিট ডাকাতি এর শাস্তি হচ্ছে আপনার 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। এবার চলে যাব আমি 400 ধারাতে। 400 ধারাতে বলতেছে